চাকরি ও শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তারা। সচিবালয় প্রাঙ্গণে আরও আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন যুক্ত হব তার সাথে। আরাফাত সিদ্দিকী, আপনি জানাবেন বিস্তারিত। জি ফায়জা, আপনি যেমনটি আসলে জানাচ্ছিলেন যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, ঠিক প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নয়, ওনারা হচ্ছেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, অর্থাৎ দেশের উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন প্রকল্পগুলো, সরকারের নেয়া বিভিন্ন উদ্ভাবনীগুলো, বিশেষ করে প্রাণী সম্পদ উন্নয়নে যারা কাজ করে থাকেন, মাঠ পর্যায়ে কাজ করে থাকেন, তারা আসলে আজকে এখানে আন্দোলনে নেমেছেন। জানেন যে তারা নবম গ্রেডের কর্মকর্তা, কিন্তু তাদের দাবি অনুযায়ী তারা যেটি বলছিলেন, আপনারা তো মূলত নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে কাজ করছেন, কিন্তু আপনাদের নিয়োগটা হয়েছিল কিভাবে? আমাদের নিয়োগটা হয়েছিল আউটসোর্সিং এর মাধ্যমে। যদিও আমাদের ফার্স্ট থেকে ডিপিপিতে ধরা ছিল, এটা একটা নর্মালি প্রজেক্ট ছিল, কিন্তু আমাদের এই থেকে বঞ্চিত করে আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং সেই 2019 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত সেম একই বেতন আমরা পাচ্ছি। আপনারা সরকারি কর্মকর্তা হিসেবে যে সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছেন না, কিন্তু কাজটা করছেন সরকার। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে সব লেখা ছিল আমরা সরকারি কর্মকর্তার মতো সব সুযোগ সুবিধা আমরা পাবো, কিন্তু আমরা তা পাই নাই। সেই 2019 সাল থেকে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের অনেক সময় অনেকভাবে বলছে যে আপনারা এটা পাবেন, এটা পাবেন, কিন্তু আমরা কোনো কিছু পাই নাই। আমাদের সেই 2019 সালে যে বেতন ছিল 36,333, আজকে 2024 সালের জুলাই মাসেও আমরা সেম পাচ্ছি, ঠিক আছে? এবং আমাদের যে কথা ছিল এটা নরমালি একটা বুঝতে পেরেছি। ওনারা যেটি আসলে বলছিলেন যে দেখেন, আমি এর আগে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে এইখানে যারা রয়েছেন তারা আসলে দেশের প্রাণী সম্পদকে এগিয়ে নিতে তারা কাজ করছেন, তারা মাঠ পর্যায়ে কাজ করেন, কিন্তু তারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈষম্যের শিকার হয়ে এসেছেন বরাবরই। সেই 2019 সাল থেকে তারা যে দাবি জানিয়ে আসছিলেন আজ পর্যন্ত তা নিরসন হয়নি, এবং এখন একেবারে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে। তারা এখন চাচ্ছেন যে কোনো আশ্বাস নয়, সরকার একেবারে প্রজ্ঞাপন জারি করবেন। ঠিক এমনিভাবে শুধু যে এখানে এই এলিও কর্মকর্তারা যে আন্দোলন করছেন তা কিন্তু নয়, এলিও কর্মকর্তাদের বাইরেও আরো কয়েকটি সংগঠন এখানে রয়েছেন, যেমন ডিপ্লোমা নার্সের কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন সরকারি কর্মকর্তাদের গাড়ি চালকদের একটি সংগঠনও এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু দুপুরের পর থেকে সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকটি অবরুদ্ধ করে রেখেছেন। এখানে দেখছেন যে ডিপ্লোমা নার্সের একটি বড় সংগঠন, তারা বেশ অনেকদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আপনাদের সঙ্গে একটু কথা বলি, একটু এগিয়ে আসেন। তাদের যেই দাবি, আসলে জানেন যে এই ডিপ্লোমা নার্স যারা পড়ছেন তারা এসএসসির পরে তারা এইচএসসি পাশ করেন, তারপর তাদের একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় এবং সেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা ডিপ্লোমা নার্স হিসেবে তারা তাদের পড়াশোনা শুরু করতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন এবং তারপর 3 বছর তারা কাজ করেন, কিন্তু এরপর তারা যে সার্টিফিকেটটা পান সেটা আসলে এইচএসসি সমমানের। তাদের মূল দাবি এই এইচএসসি সমমানের সার্টিফিকেটকে যেন অন্তত ডিগ্রি সমমানের দেওয়া হয়। তাই তো নাকি আপনাদের আর কোনো দাবি রয়েছে? আরও এক দাবি রয়েছে আমাদের। আরেকটা দাবি হচ্ছে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট, এই কোর্স একটা চালু ছিল। এই পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা এসএসসি পাস করে, যারা কারিগরিতে যারা নার্সিং পড়ছেন তারা 3 মাস বা 6 মাসের ডিপ্লোমা করে আপনাদের সমান চাকরি পাচ্ছেন বা সমান বেতন ভাতা পাচ্ছেন। সমমান আমাদের বিএনএমসি হচ্ছে নার্স যারা, তাদের হচ্ছে রেজিস্টার দেয়, কিন্তু পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট যারা কারিগরি বোর্ডের অধীনে পড়ালেখা করেছে, বিএনএমসির আন্ডারে তারা কোনো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেনি, নার্সিং প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেনি, অথচ তাদের বিএনএমসি থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আমরা যে পড়ালেখা করতেছি যে কোর্সে, সেই কোর্সের সমমান হিসেবে তাদেরকে রেজিস্ট্রেশন। বুঝতে পেরেছি। এই একইভাবে কিন্তু আরো কয়েকটি সংগঠন এখানে রয়েছে, যেমন আমি যদি একটু দেখাতে চাই যে এখানে ড্রাইভারদের একটি সংগঠন রয়েছে। তারা সারা দেশের উপজেলাগুলো থেকে এসছে, প্রায় 400-450 উপজেলার উপরে থেকে তারা এসছেন এবং তারা এখানে বেশ কয়েকদিন ধরেই তারা জমায়েত হয়েছেন। জমায়েত হওয়ার তাদের মূল কারণ যে তারা সরকারি
কর্মকর্তাদের যে গাড়ি চালকরা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সহকারী ভূমি কমিশনের যা গাড়ি চালক, তাদের বক্তব্য যে তারা সরকারিভাবে নিয়োগ পেলেও তারা আসলে একেবারে ডেইলি বেসিসে তারা বেতন পান, অর্থাৎ মাস্টার রোলও ঠিক নয়, এটি আসলে তারা দৈনিক মজুরি হিসেবে তারা বেতন পেয়ে আসছেন। কিন্তু তারা সরকারি গাড়ি চালকদের মতোই প্রায় কখনো কখনো 24 ঘন্টা তাদের ডিউটি করতে হয়, কখনো কখনো মোবাইল কোর্টগুলো যে পরিচালনা হয় সারা দেশে সেখানেও তাদের ডিউটি করতে হয়, অর্থাৎ সরকারি বেতন ভাতা পান না, দৈনিক মজুরি পান। কিন্তু তাদের যে মূল বক্তব্যগুলো আসলে থাকে যে সরকারি ড্রাইভারদের মতো তারা বেতন ভাতা পান, কিন্তু আসলে তারা বেতন ভাতা পান না, কিন্তু তাদের কাজগুলো করতে হয়। আমরা যদি একটু শুনি, কেউ কি একটু বলতে পারবেন যে আপনাদের আসলে মূল দাবিটা কি? আপনারা বলেন না, কেউ বলেন। আছেন, আপনাদের মূল দাবিটা কি? আপনারা আসলে কারা, কোত্থেকে এসছেন? আপনারা কি সারা দেশের? আমরা অল বাংলাদেশ 494 জন এসিলিয়ান ভূমি অফিসের ড্রাইভার, আমরা অস্থায়ীতে আছি। অস্থায়ী মানে আপনারা বেতনটা পান কিভাবে? বেতন পাই আমাদের দৈনিক মজুরিতে 550 টাকা পাই, 27 দিন বিল পাই আমরা। আচ্ছা, আর আপনাদের কাজ কি কি করতে হয়? আমাদের কাজ মোবাইল কোড করতে হয়, এরপর বিভিন্ন স্থানে কাজ করতে হয়, বিভিন্ন অভিযানে যেতে হয়, ঠিক আছে, নির্বাচন ডিউটি। কিন্তু ধরেন সহকারী কমিশনার মানে যারা ডিসির অধীনে কাজ করেন জেলা পর্যায়ে, তারা তো শুধু ভূমি তো না, রাজস্ব কর্মকর্তা আছেন, এডিসি আছেন, নানান রকম কর্মকর্তা আছেন। অন্যান্য কর্মকর্তা যে ড্রাইভাররা, তারা আসলে কিভাবে বেতন পান? অন্যান্য তারা কি ডেলি বেসিসে পান? মানে অন্যান্য কর্মকর্তা, ডিসি ড্রাইভার কি ডেলি বেসিসে বেতন পান? তারা কিভাবে পায়? পরিবহন পুল থেকে। পরিবহনের পুলের ওরা কিভাবে? পরিবহন পুলের ওনারা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে, আর ওনারাও এরকম আমাদের মতনই ওনারা এরকম আন্দোলন করছে, করার পরেই ওনাদের একটা রায় করছে, রায়ের পরে ওনারা রায় কার্যকর হয়েছে। বুঝেছে। আপনারা কতদিন ধরে এই আন্দোলন চালাচ্ছেন? আমরা আজকে সকাল থেকে নামছি। আচ্ছা, শুনছিলেন যে আসলে এই সরকারি গাড়ি চালক কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পান না, এবং কি এমনকি তাদের সরকারি সব কাজ করতে হয়, কিন্তু তারা বেতন ভাতা পান আসলে দৈনিক মজুরির ভিত্তিতে। এই যে বৈষম্য সরকারি পরিবহন পুলের অন্যান্য গাড়ি চালকদের সঙ্গে, তা এই বৈষম্য নিরসনের জন্য তারা আন্দোলনে নেমেছেন। এইভাবে সচিবালয়ের যে চারপাশের গেটগুলো রয়েছে, বেশ কয়েকটি গেটে আমরা গিয়েছি, নানান দাবি নিয়ে মানুষজন রয়েছেন। এমনকি জানেন যে এইভাবে সচিবালয় ঘেরাও করার পর বিভিন্ন সংগঠন এক পর্যায়ে সচিবালয় বন্ধ করে দেওয়া হয়, এবং সচিবালয়ের ভেতর থেকে কেউ আসতে পারছেন না, সচিবালয়ের বাইরে থেকেও কোনো, এমনকি সচিবালয়ের কর্মকর্তারাও ভেতরে যেতে পারছেন না। এবং জানেন যে কিছুক্ষণ আগে যেটি আমাদের সহকর্মীরা দেখালেন যে সচিবালয়ের ভেতরেও শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তো এই এলাকার, এই সচিবালয় এলাকার এই ছিল এখনকার সবশেষ চিত্র।